স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন আজ। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তকের আদর্শে আজও জাগিয়ে দেশের রাজনীতি। মুক্তিযোদ্ধাদের মতো দেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারাও ভূমিকা রেখেছে বললেন তারেক রহমান, সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি। আপিল নিষ্পত্তিতে পক্ষপাতিত্ব হয়নি দাবি সিইসি। প্রার্থিতা ফিরে পেলেন মোট ৪২৩ জন। উদ্ধত আচরণ করা রুমিন ফারহানাকে শোকজ। মুন্সিগঞ্জের ৩টি আসনে পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রবত্তা পদ্মায় অস্ত্রের ঝনঝনানি, নৌপথে গড়ে উঠেছে অপরাধ সাম্রাজ্য। ভয় নদীতে নামছে না কুষ্টিয়া অঞ্চলের জেলেরা। টাঙ্গাইলে সড়ক সংস্কারের মাস না পেরুতে উঠে যাচ্ছে কার্পেটিং। ঠিকাদার ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। এবং বিশ্বকাপে ঝুলে আছে টাইগারদের ভাগ্য। গ্রুপ পরিবর্তন করবে না আয়ারল্যান্ড। বাংলাদেশ না খেললে পাকিস্তানও না খেলার হুমকি। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি সাবরিনা মজুমদার। এবারে বিস্তারিত। দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের জীবন, রাজনীতি ও আদর্শের প্রভাব দেশের রাজনীতিকে জাগ্রত রেখেছে আজও। ফরুক বাবুর রিপোর্ট। ছাপ্পান্ন হাজার বর্গমাইল এই ভূখণ্ডে জিয়াউর রহমান আবির্ভূত হয়েছিলেন নক্ষত্র হয়ে। প্রতিটি ক্রান্তিকাল দুর্বিপাকে তিনি অসীম সাহসিকতায় জাতির সম্মুখে দাঁড়িয়েছিলেন ত্রাণকর্তা হয়ে। একাত্তর অথবা ৭৫ পরবর্তী মানুষের শেষ নির্ভরতা, আস্থা আর ভরসার বিমূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্ষণজন্মা এই বীরপুরুষের ৯০তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীতে জন্ম নেন জিয়াউর রহমান। শৈশব থেকেই শৃঙ্খলা, দায়িত্ববোধ আর দেশপ্রেমের শিক্ষায় তার বেড়ে ওঠা। পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে শুরু করেন পেশাজীবন, যা এক সময় তাকে নিয়ে আসে ইতিহাসের মোড় ঘোরানো এক অধ্যায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে। একাত্তরে রাজনৈতিক নেতৃত্বহীন, অপ্রস্তুত, অসংগঠিত, দিশাহীন জাতি যখন করণীয় নিয়ে ভাবছে, ঠিক তখনই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে তার বজ্রকণ্ঠ। ঘোষণা দিয়েই নিজেকে লুকিয়ে রাখেননি মেজর জিয়া। ঝাঁপিয়ে পড়েছিলেন অস্ত্র হাতে রণাঙ্গনে। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন সম্মুখ সমরে। সাহসিকতা ও কৌশলের জন্য অর্জন করেন বীর উত্তম খেতাব। যুদ্ধ শেষে নতুন দেশ গঠনে সামরিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। রাষ্ট্রের দায়িত্ব তুলে দেন রাজনীতিকদের হাতে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন হলেও মানুষের ভাগ্যাকাশে আরও গভীর অন্ধকার নেমে আসে। স্বাধীন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, মনের গহীনে পুষে রাখা অনন্তকালের স্বপ্নগুলো ফিকে হতে থাকলো। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি হারায় জনজীবন। ঠিক তখনই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এলো ৭ নভেম্বর। সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে তাদের পরীক্ষিত দেশপ্রেমিক পরম ভরসার স্থল জিয়াউর রহমানের হাতে তুলে দিলেন দেশ পরিচালনার ভার। ক্ষমতা তাকে অভাবনীয়, অভূতপূর্ব কর্মযজ্ঞে নিবিষ্ট করে তোলে। পরশ পাথরের মতো জিয়াউর রহমানের ছোঁয়ায় বদলে যেতে থাকে সবকিছু। জিয়াউর রহমান হয়ে ওঠেন গণমানুষের প্রাণভোমরা। গড়ে তুললেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ। উন্নয়নের জন্য বাস্তবায়ন করেন বহুমাত্রিক পদক্ষেপ।
এমন কোনো ক্ষেত্র ছিল না যেখানে জিয়াউর রহমানের জাদু লাগেনি। তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা, ভিশনারি রাষ্ট্রনায়ক। একজন মুক্তিযোদ্ধা, রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার রেখে যাওয়া দর্শন, বর্ণাঢ্য, সংগ্রামী ও ঘটনাবহুল জীবনের পথে ফিরে তাকানোর দিন আজ। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারা ভূমিকা রেখেছেন। রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সাদ আহমেদের রিপোর্ট। 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। সভায় প্রধান অতিথি ছিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। কাছে গিয়ে তাদের সান্ত্বনা দেন তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের দেখভালের দায়িত্ব নেবে তার দল। 24 হত্যাকাণ্ডকে গণহত্যা বলেও অভিহিত করেন তিনি। জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, 1,500-এর মতন মানুষকে যে হত্যা করা হয়েছে, এটিকে এক বাক্যে স্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পেলে অবশ্যই পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের সেই দায়িত্ব, সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি আপনাদের সামনে এবং দেশের মানুষের সামনে ইনশাল্লাহ পূরণ করব। 24 শহীদ ও আহতদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তা করার আশ্বাস দেন তারেক রহমান। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে স্বাধীনতা রক্ষার আন্দোলনকে যারা দলীয় স্বার্থে পরিণত করতে চায় তাদের সম্পর্কে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। মনোনয়ন ফিরে পেতে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল নিষ্পত্তি শেষ হয়েছে। 9 দিনে 645টি আপিল শুনানি শেষে 423 জনের প্রার্থীর মনোনয়ন ফিরে পেয়েছেন। বাতিল হয়েছে 126 জনের প্রার্থিতা। বেশ কিছু মনোনয়ন অপেক্ষমান রেখেছে কমিশন। সিইসি জানান, আপিল শুনানিতে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। মনোনয়ন প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। রোববার শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল নিষ্পত্তি। শেষ দিনে 63টি আপিলের মধ্যে 23টি বৈধ আর বাতিল হয়েছে 35টি। ইলেকশন কমিশন স্যাটিসফাই হয়েছে আমার কাগজপত্র দেখার পরে এবং বৈধতা ঘোষণা করেছে। আর আমার 25 বছর আগে একটা অজানা $800 বিল ছিল, সেটা আমি জানতাম না, ওইটাও তো জানা মাত্র দিয়ে দিয়েছি এবং সেটাও আমাদের অ্যাকসেপ্ট হয়েছে। শেষ দিনে দ্বৈত নাগরিকত্বের বেশিরভাগ অপেক্ষমান আবেদনকে বৈধ ঘোষণা করেছে ইসি। এছাড়া বাতিল হওয়া বেশ কিছু প্রার্থীর আবেদনকে পুনরায় বৈধতা দেয় ইসি। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিএনপির প্রার্থী শামা ওবায়েদকে বৈধতা দেয় ইসি। একই ঘটনায় ফেনীর 3 আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন বৈধ হয়। জনাব আব্দুল আওয়াল মিন্টু, যিনি ফেনীতে থেকে প্রার্থী, তার মনোনয়নপত্র বৈধ হয়েছেন। মিস শামা ওবায়েদ, যার বিরুদ্ধে কোনো আপিল ছিল না কিন্তু কমিশন সুমোটো রেখেছিল, সেটা বৈধ হয়েছেন। ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম 4 আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। বাতিল করে চট্টগ্রাম 2 আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা 10-এ বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল হয়। মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া, যিনি কুমিল্লা 10 আসনের একজন বিএনপির ক্যান্ডিডেট ছিলেন, উনি ওনার বৈদেশিক নাগরিকত্ব, আমেরিকান সিটিজেনশিপ সম্পর্কে ওনার হলফনামায় কোনো তথ্য দেননি।
টানা 9 দিনের শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররা। শেষ দিন শুনানি কক্ষে সিইসি বলেন, ভোট সুন্দরভাবে সমাপ্ত করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আইন অনুমোদন করায় ঋণখেলাপিদের বৈধতা দিতে হয়েছে কমিশনকে। এদিকে শেষ দিনে দুটি সহ জাতীয় পার্টির মোট 42 জন মনোনয়ন ফিরে পেয়েছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি ও লেবার পার্টির ঢাকা 12 আসনের প্রার্থী মুস্তাফিজুর রহমানকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার তাদের শোকজ করেন রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর বিধি 18 অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের 3 সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। শোকজ প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে এর ব্যতিক্রম হওয়ায় তাদের শোকজ দেয়া হয়। ম্যাজিস্ট্রেটের সঙ্গে উদ্ধত আচরণ করায় রুমিন ফারহানাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। রোববার রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক নোটিশে আগামী বৃহস্পতিবার সকাল 11টায় রুমিন ফারহানাকে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর যথাসময়ে উপস্থিত না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। এর আগে গেল শনিবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষের এক ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন বিএনপির বহিষ্কৃত এই নেতা। এবার আইডিএলসি জনতার ভোট। এক সময়ের বিএনপির দুর্গ হিসেবে পরিচিত মুন্সিগঞ্জ জেলার 3টি সংসদীয় আসন পুনরুদ্ধারের মরিয়া বিএনপি। এর মধ্যে মুন্সিগঞ্জ 1 ও 3 আসনে প্রকাশ্যে এসেছে বিএনপির অভ্যন্তরীণ গৃহদাহ। তাদের প্রার্থিতা বাতিলের দাবিতে রাজপথে সক্রিয় রয়েছেন দলের একাংশের নেতাকর্মীরা। এদিকে মাঠে কাজ করে যাচ্ছে জামাত সহ বিভিন্ন দল। মুন্সিগঞ্জকে আধুনিকায়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথা বলছেন প্রার্থীরা। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদন। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি বিধৌত জেলা মুন্সিগঞ্জ। অতীত ঐতিহ্যে ভরপুর এই জেলা খুব একটা সমৃদ্ধ নয়। গেল 17 বছর বড় কোনো উন্নয়ন হয়নি, যদিও পরোক্ষভাবে পদ্মা সেতু, ঢাকা মাওয়া এক্সপ্রেস, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে। অভ্যন্তরীণ সংযোগ সড়ক এবং স্বাস্থ্য সেবার উন্নয়ন, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান, কর্মসংস্থান সৃষ্টি সহ নানা দাবি এই অঞ্চলের ভোটারদের। মুন্সিগঞ্জ জেলায় মোট ভোটার 14,19,614 জন। নতুন ভোটার হয়েছেন 77,880 জন। এবার তারাই হবেন গেম চেঞ্জার। সুশৃঙ্খল সরকার গঠন হোক, যাতে ন্যায়ের পথে থাকে। দেশের আলুর মোট চাহিদার বড় অংশই আসে এই জেলা থেকে, কিন্তু কৃষকদের জীবনমান উন্নয়নে কখনোই নেওয়া হয়নি কোনো উদ্যোগ। লক্ষ লক্ষ টাকা মার খেয়া ফালাইছে। যারা আমাকে সুযোগ সুবিধা দেখবো, এর পাশে আমরা জেলার আসনগুলোতে বিএনপির প্রার্থী নিয়ে সংকট কাটেনি। বিদ্রোহী প্রার্থী থাকলেও নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে আশাবাদী ধানের শীষের প্রার্থীরা। আমি দল হিসাবে এবং প্রশাসনের যে যার দায়িত্ব থেকে জবাবদিহিতা এবং মনে করি মানুষের আস্থা এবং বিশ্বাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে সুযোগ চায় জামাত ও অন্যান্য দল। নীরব কৌশল ও ধারাবাহিক গণসংযোগে অবস্থান শক্তের চেষ্টায় তারা। পর্যটন নগরী করতে গিয়ে নদীকে শাসন করা হবে এবং নদী ভাঙন থেকে আমরা আশা করি আমাদের এই এলাকাকে মুক্ত করতে পারবো। আমাদের কাজের ধরন পাল্টাইতে হবে, আমাদের মানুষ পরিবর্তন করতে হবে এবং আমাদের রাজনৈতিক দল পরিবর্তন করতে হবে। রাজনৈতিক উত্তেজনা ছাপিয়ে নির্বাচনের গুরুত্ব পাবে স্থানীয়দের চাওয়া পাওয়া, এমনটাই আশা মুন্সিগঞ্জবাসীর।
রিয়াজ সেজান, দেশ টিভি, মুন্সিগঞ্জ। কুষ্টিয়ায় প্রমত্তা পদ্মার নৌপথ এখন আতঙ্কের আরেক নাম। নদীর বুকে গড়ে উঠেছে অপরাধের সাম্রাজ্য। সন্ত্রাসীদের চাঁদাবাজি আর অস্ত্রের ঝনঝনানিতে নদীপথ হয়ে উঠেছে অনিরাপদ। মাঝে মাঝেই ঘটছে অপহরণের মতো ঘটনা। জেলেরাও ভয় পাচ্ছে নদীতে নামতে। আর এসব বাহিনীর কোনো তথ্যই নেই নৌ পুলিশের কাছে। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এ চিত্র কুষ্টিয়ায় পদ্মার বুকে চাঁদার টাকা তোলার। এভাবেই নদীপথে চলাচলকারী প্রায় প্রতিটি নৌযান থেকেই অবৈধভাবে চাঁদা তুলছেন অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীগুলো। টাকা না দিলে নির্যাতনের শিকার হতে হয় মাঝিদের। ফলে নদীপথ হয়ে উঠেছে চলাচলকারীদের কাছে আতঙ্ক আর অনিরাপদ রুট। আমাদেরকে স্পিড বোটলে তেরে ধরে বিভিন্ন কথা অস্ত্র দেখায়, গুলি করে। আমরা চাঁদা দিয়ে আমাদেরকে বাড়াতে হয় এখান থেকে। আর যদি আমরা না করি তাহলে আমাদেরকে মারধর করে। আমরা বৈধভাবে মাল কিনতে আসি, ধরেন যে বালু 2 পয়সা পেটের দায় আসে, কিন্তু ওরা বিভিন্নভাবে হুমকি দেখে আমাদের মারে ধরে সবকিছু কিনে নেয়। পেটের যায়, মাছ মারতে যায়, মাছ কাড়ি লাই, টাকা কাড়ি লাই, এরকম ভাবে মাঝে মাঝে মাইরে ফেল দেয়। শুধু তাই নয়, সন্ত্রাসী বাহিনীগুলোর হাত থেকে রক্ষা পায়নি সরকারের কাছ থেকে নদীপথ ইজারা নেওয়া ঠিকাদাররাও। তাদেরকেও দেয়া হয় হুমকি। ওরা যখন আমাকে ডাকে, আমাদেরকে দুজনকে ডাকার পরে ওনাদের কাছে দেখা যাচ্ছে অনেক কিছুই ছিল আমরা দেখতে পারি না, তবে আমাদের চোখটা ওরা বেঁধে ফেলে অনেক কথাবার্তা বলে তারপরকে বলে যে তোমরা আর ভাষণ তুলতে আসবে না। আমি টাকা দিয়ে নিয়ে আসছি, অনেক ধরনের হুমকি ধামকি বিভিন্ন নাম্বার থেকে দিয়ে আসছে। আমার কাছে নাম্বারগুলো আছে বিভিন্ন সন্ত্রাসী দিয়ে। উনিরা বলছে যে এরকম ব্যাপার, আজকের থেকে আমরা টাকা তুলবো, যদি এখানে আপনার কোনো টাকা ওঠে তাহলে আপনার লোক কিন্তু একটাও ফেরত যাবে না। এদিকে পদ্মার বুকে সন্ত্রাসী বাহিনীগুলোর প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও চাঁদাবাজি চললেও এদের কোনো তথ্যই নেই নৌ পুলিশের কাছে। এগুলো নিয়ন্ত্রণে আমরা নিয়মিত নদীপথে টহল আছে, আমরা সংবাদ পাওয়া মাত্র যাই, আমরা এগুলা নির্মূলে চেষ্টা আছে। বাহিনী তালিকাভুক্ত নয়, বাহিনীর নামে শুনি আর কি, এই ধরনের আমরা শুনি, কিন্তু আমরা কোনোদিন তাদের মুখোমুখি হই নাই। আমরা তো চেষ্টা করি। পদ্মার বুকে অপরাধীদের দৌরাত্ম্য বন্ধে নৌ পুলিশকে আরো কঠোর হওয়ার তাগিদ সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় একটি মেস থেকে আকাশ সরকার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত 9টায় গ্যান্ডারিয়ার এসকে দাস সড়কের একটি 5ম তলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করলেও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের 2014 থেকে 15 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। দেখছেন সংবাদ সকাল। প্রার্থিতা প্রায় চূড়ান্ত। রাজশাহীর আসনগুলোতে রাজনৈতিক দলগুলো এখন কৌশলী প্রচারে। তবে আগামী নির্বাচনে তরুণ ভোটাররাই মূল ফ্যাক্টর হিসেবে ভূমিকা পালন করবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তরুণ ভোটার আকৃষ্ট করার উপরেই নির্বাচনের সফলতা নির্ভর করবে। কাজী শাহেদের রিপোর্ট। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় ও গণভোট আগামী 12 ফেব্রুয়ারি। রাজশাহীর 6টি সংসদীয় আসনে এবার ভোটার 22,64,000। এর মধ্যে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার 25 জন। নতুন ও তরুণ ভোটার এবার প্রায় 1 লাখ। নতুন যারা ভোটার হয়েছে তারা তো একেবারেই নতুন, 18 বছর পূর্ণ হয়েছে বা 19 বছর এরকম। তারা অবশ্য ভোটটা জিনিসটা নতুন তাদের কাছে, তাদের তো আগ্রহ বেশি থাকবেই। তারা ভোট দিতে আসবে, আনন্দ সহকারে ভোট দিতে আসবে কেন্দ্রে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিগত 3টি নির্বাচন নিয়ে বিতর্ক আছে, তাই 2009 সালের পর এবার অনেকে প্রথমবারের মতো ভোট দেবেন। আগামীতে প্রার্থীদের জয় পরাজয়ে সবচেয়ে বড় ফ্যাক্টর হবেন নতুন ও তরুণ ভোটাররা। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র সমাজের ইতিহাস খুব উজ্জ্বল। আমরা যদি 1947 সাল থেকেই দেখি তাহলে এখন পর্যন্ত দেখবো যে রাজনৈতিক পট পরিবর্তনের হাতে আছে কথা। তাহলে নির্বাচন একটা রাজনৈতিক পট পরিবর্তনের উইন্ডো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু আমাদের এই তরুণরাই
রাষ্ট্র ব্যবস্থা আসলে কোন দিকে যাবে, আমাদের জনপ্রতিনিধিরা বিশেষ করে জাতীয় সংসদে যে যারা নির্বাচিত হয়ে যাবেন সেই সদস্যদের আসলে কী ধরনের ভূমিকা হবে, এটি কিন্তু তরুণরা মাথায় রেখেই কিন্তু এইবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে বলে। এবার শুধু দলভিত্তিক চিন্তা নয়, রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার কথা বলছেন তরুণরা। সৎ, যোগ্য এবং সে যেন দেশের সার্বিকভাবে কল্যাণকর হয়। দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তো দেশকে যে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে আমরা তারই পক্ষে। আমরা চেষ্টা করব যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার। জুলাই মুভমেন্টের পর তরুণদের আস্থায় নেওয়া প্রার্থীদের জন্য এবার বড় চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে মুফতি আমির হামজার একটি বিতর্কিত বক্তব্য নিয়ে চলছে তোলপাড়। তবে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে আমির হামজা জানান, বক্তব্যটি 2023 সালের, কাটাছেঁড়া করে নির্বাচনের সময় এ ধরনের বক্তব্য সামনে এনে ষড়যন্ত্র করা হচ্ছে। হত্যার হুমকিও পেয়েছেন বলে দাবি করেন তিনি। এদিকে রোববার আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেছেন এক ছাত্রদল নেতা। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। দ্বিতীয় ছেলের নাম কি? কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, এই কো কো, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর বলবে, কুকুর পানি নিয়ে আয়। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুষ্টিয়া 3 আসনের জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজার পুরনো একটি ওয়াজের বক্তব্য নিয়ে কুষ্টিয়ায় সৃষ্টি হয়েছে তোলপাড়। 2023 সালে কোকোর নাম বিকৃত করে আমির হামজার দেয়া 40 সেকেন্ডের এই বিতর্কিত বক্তব্যের ক্লিপটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ। আমির হামজার শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশও করেছে নেতাকর্মীরা। মানহানির অভিযোগ এনে মামলার আর্জি করা হয়েছে আদালতে। তিনি এত কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিয়েছেন, সেটা শুনে কিন্তু আমরা সবাই মর্মাহত। আমির হামজা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা আশা রাখব উনি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে যেন তার রাজনীতি পরিচালনা করেন। এই ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। আমরা আহ্বান জানিয়েছি প্রশাসনকেও যে এই ধরনের উস্কানিমূলক কথা বলে নির্বাচনী পরিবেশ নষ্ট করার কোনো দুর্বিসন্ধি বা কোনো এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কিনা কারো দ্বারা, সে ব্যাপারেও আমরা সন্দিহান। তবে নিজের দেয়া এমন বক্তব্যের জন্য ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে আমির হামজা বলেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার দেয়া বক্তব্যটি ছিল 2023 সালের। সম্ভবত এটা 23 সালের দিকে বা 19 সালের দিকে, আমার তারিখটা মনে নেই, 19 অথবা 23 এরকম হবে। সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে আসলে চলে আসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভেতরে কথা বলবে। তো ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি, ভুল স্বীকার করে। কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে, এর ভেতরে কোনো লজ্জা নেই, অপমান নেই, ছোট হওয়া নেই। এটা আমি ভুল হলে স্বীকার করি, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। কাটাছেঁড়া করে নির্বাচনের সময় এ ধরনের বক্তব্য সামনে আনাকে ষড়যন্ত্র বলেও ভিডিও বক্তব্যে দাবি করেছেন আমির হামজা। এর কিছুক্ষণ পরেই হত্যার হুমকি দেয়া হচ্ছে বলেও সামাজিক মাধ্যমে পোস্ট দেন আমির হামজা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে আবারও বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ, ফলে স্বাভাবিক কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা। শুক্রবার সকাল 6টা পর্যন্ত যশোরের তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা 3 দিন যশোরের শীত ও কুয়াশার তীব্রতা কম থাকলেও আবারও বাড়তে শুরু করেছে কুয়াশার প্রভাব। এদিকে ফেনীতে রাত থেকে সকাল পর্যন্ত থাকছে শীতের প্রকোপ। তাপমাত্রার পারদ নামতে থাকায় সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। শীতের প্রভাব পড়েছে কৃষি খাতেও। বোরো ধানের বীজতলা ও রবি শস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। যশোরে আবারও বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এ সময় স্বাভাবিক কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, জানাবেন আমাদের যে শীতের সকালের জনজীবন কেমন দেখছেন?
ধন্যবাদ সাবরিন আপনাকে। আপনি যেমনটা বলছিলেন আসলে যশোরে টানা 3 দিন কিন্তু স্বাভাবিক তাপমাত্রা থাকলেও কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে শীতের তীব্রতা কিন্তু কিছুটা বেড়েছে। সকাল থেকে কিন্তু কুয়াশার প্রভাব বেড়ে যাওয়ায় কিন্তু সাধারণ মানুষ যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের কাজকর্মে বেরোতে কিন্তু বেগ পেতে হচ্ছে। সকাল 8টার পর থেকে কিন্তু আসলে সূর্যের দেখা মিলেছে। তো এইভাবে আবহাওয়ার হঠাৎ ইম্যাচিউর আচরণের কারণে আবহাওয়া অফিস বলছে যে আসলে এই কারণে হচ্ছে শিশু বা বয়স্করা যারা রয়েছেন এবং শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তারা এই রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে জ্বর এবং নিউমোনিয়ার মতো সমস্যায় কিন্তু তারা আক্রান্ত হতে পারেন। কারণ হঠাৎ করে আবহাওয়ার কুয়াশার প্রভাব বেড়ে যাওয়ায় এবং বাতাসের প্রভাব কম থাকায় কিন্তু শীতের প্রভাব কম আছে, কিন্তু কুয়াশার প্রভাব বেড়ে যাওয়ার কারণে নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে। একই সাথে প্রাণীকুল অর্থাৎ গবাদি পশুও কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছেন। তো আমি এই কথা বলেছি যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এম শাফায়েত হোসেনের সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে শীতে আসলে তেমন এবার মারাত্মক কোনো ধরনের সমস্যা না হলেও নিউমোনিয়ার প্রভাবটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো আবহাওয়া যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে নিউমোনিয়ার যে প্রভাব এটা আরো বাড়তে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো জনজীবনের সর্বশেষ যে পরিস্থিতি আমি জানতে পেরেছি তাতে করে মানুষ কিন্তু আসলে সকাল সকাল কাজে বের হওয়ার যে প্রবণতা ছিল সেটা কিন্তু বের হতে পারছে না, একটু বেলা করেই বের হতে হচ্ছে। তবে আর একটু জানিয়ে রাখি, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যশোরে শীতের তীব্রতা কমতে শুরু করেছে এবং ঠিক ভোর রাত থেকে কিন্তু আসলে শীতের তীব্রতা বেশি দেখা যায়। তো এই ছিল সাবরিনা আমার কাছে যশোর থেকে শীতের পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ সাগর আপনাকে। দর্শক, যশোরের শীতের তীব্রতা নিয়ে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বয়লারের টিউব ফেটে যাওয়া সহ যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রোববার বেলা 11:15 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় কেন্দ্রটির 3টি ইউনিটই অচল হয়ে পড়ে। এর আগে 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি 2024 সালের 1 নভেম্বর থেকে এবং 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটটি 2020 সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। প্রথম ইউনিটটি গেল 14 জানুয়ারি চালু হলেও 4 দিনের মাথায় তা আবারও বন্ধ হয়ে যায়। বয়লার ঠান্ডা হলে মেরামত কাজ শুরু হলেও কবে নাগাদ উৎপাদন শুরু হবে তা নিয়ে নিশ্চিত নয় কর্তৃপক্ষ। টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন সড়ক সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার ও কর্মকর্তাদের বিরুদ্ধে। সংস্কার কাজের 1 মাস না পেরোতে উঠে যাচ্ছে কার্পেটিং, তৈরি হচ্ছে খানাখন্দ। নিম্নমানের কাজের কারণে কয়েকদিনের মধ্যেই সড়কগুলোর পূর্বের অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। টাঙ্গাইল পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় 13টি সড়ক এবং রাজস্ব খাতের আওতায় আরও 22টি সড়কের সংস্কার কাজ বাস্তবায়নে কাজ করে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান। 2024-25 অর্থ বছরের এই প্রকল্পগুলোতে অভিযোগ উঠেছে সংস্কারের কিছুদিন যেতে না যেতেই সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে, তৈরি হচ্ছে খানাখন্দ। কাজের মান যাচাই না করেই ঠিকাদারকে বিল পরিশোধ করেছে পৌর কর্তৃপক্ষ। পরিষ্কারের জন্য আইসি যে এটা ভাঙছে পরিষ্কার করতেছি, এই তো। এখন সরকার কি করবো, অফিস থেকে পৌরসভা থেকে কেমনে কি করবে এটা তারাই বুঝবো, ভালো বুঝবে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদার নিম্নমানের কাজ করায় এমন অবস্থা তৈরি হয়েছে সড়কের। একটা জায়গায় 1 হাত জায়গা ফিনিশিং হয় না গা, পুরা রাস্তায় মনে করেন কোন রকম ভাবে নয়সে করে কাজ করে গেছে, 2 মাস হয় না গা, জায়গায় জায়গায় খুলে যাইতেছে। মানে রাস্তা ফিস কম দিছে, তারপরে আপনার ঠিক মতো ঢালাই করে নাই, তারপর আপনি রুলার যে করে রুলার ঠিক মতো করে নাই। মানে এত পরিমাণ দুর্নীতি হয়েছে এটা আল্লাহ পাকি ভালো জানে, এর সাথে কারা জড়িত। ভারী যানবাহন ও সড়ক সংস্কারে ডিজাইনের ত্রুটির কারণে সড়কের কার্পেটিং উঠে যাওয়ার দাবি ঠিকাদার ও পৌরসভার প্রকৌশলীর। হ্যাঁ, কয়েকটা জায়গায় উঠে গেছে ওই সমস্ত ওই কারণে আর কি। ওই নিচে ওটা রইলো সমস্যা, লোড গাড়ি চলে তো এখন তো দিছিল যে ভাবে দেওয়া উচিত, ওই এস্টিমেটটা ওদের ঠিক হয় না। এরা তো ওই সমস্ত লোড গাড়ি তো এই রোডে চলে, তার কারণে যে কিছু কিছু জায়গায় প্রবলেম গুলো হয়ে গেছে আর কি। ওটা হচ্ছে যে ডিজাইনের ত্রুটি
থাকতে পারে, তারপরে হেভি গাড়ি চলতে পারে। আর ওই জায়গায় তো পার্ক বাজার সব সময় দেখা যায় হেভি গাড়ি চলে। নিম্নমানের কাজের জন্য ঠিকাদারকে কারণ দর্শাতে বলা হয়েছে, তবে ক্যামেরার সামনে এ নিয়ে কথা বলতে রাজি হননি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা। তাকে আমরা শোকজ করেছি, তাকে আমরা বলেছি যে আপনার করা আছে, যেহেতু সিকিউরিটি মানি আছে, কাজ করে দিচ্ছে। অনিয়ম, আমি তো টেকনিক্যাল পার্সন না, আপনারা যেরকম সাদা চোখে দেখেন, আমিও কিন্তু যেহেতু আমি তার ইঞ্জিনিয়ার না, সাধারণ মানুষ আপনাদের মতো। এখন শুধু রাস্তা মেরামত নয়, দরকার দায় নির্ধারণের, না হলে করদাতার টাকায় বারবার তৈরি হবে এমন ভঙ্গুর উন্নয়ন, আর ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। চরম এলপিজি সংকটে বিপর্যস্ত কক্সবাজারের পর্যটন শিল্প। খুচরা পর্যায়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এলপিজি, তাও আবার মিলছে না সচরাচর। গ্রাহকদের অভিযোগ, এই সংকট কাটিয়ে উঠতে না পারলে হুমকির মুখে পড়বে পর্যটন নগরী। সহকর্মী আব্দুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। এমন দৃশ্য পর্যটন নগরী কক্সবাজারের, তাই গ্যাস নিতে এসে প্রতিনিয়তই বাকবিতণ্ডায় জড়াচ্ছেন ক্রেতা বিক্রেতারা। সারা দেশের মতো এখানেও এলপিজি নিয়ে চলছে চরম হাহাকার, ফলে পর্যটন শিল্পে পড়েছে ব্যাপক প্রভাব। 10 বছর ধরে এই দোকান থেকে গ্যাস নিচ্ছি। আজকে সকাল আমি ফোন করলাম, বললো যে গ্যাস নাই। তাহলে এখন কি করা যায়? আগে কিন্তু 1200 টাকা, এখন 2400 টাকা কিনা পড়ে, কিন্তু ঠিক মতো গ্যাস নো পাই, মানে ব্যবসাদার ক্ষতি টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না, রান্না বান্নার কষ্ট হচ্ছে। আমরা গ্যাসের জন্য এখন ব্যবসা করতে খুব কঠিন অবস্থা। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, গ্যাসের সংকট অতি সত্বরের সমাধান যদি না হয় তাহলে ভয়াবহ পরিণতি হবে। নিয়ন্ত্রণ সংস্থা এনার্জি রেগুলেটরি বোর্ড জানান, পর্যাপ্ত সরবরাহ আছে এলপিজির, কিন্তু কক্সবাজারের বাস্তব চিত্র উল্টো। খালি সিলিন্ডার নিয়ে বসে আছেন খুচরা দোকানিরা। জানান, তাদের কাছে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নেই। সরবরাহ বন্ধ থাকায় তারা ক্রেতাদের গ্যাস দিতে পারছেন না। 20টা অর্ডার দিলে 5টা দেয়, মানে খারে দেবো মালটা, মাছ সেখানে দিলে থাকে না, গ্যাস চলে যায়। 10টা পাই, 5টা পাই, এগুলো আমার দৈনিক চাহিদা 100, 120টা, 110টা এরকম। জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সহসভাপতি জানান, সিন্ডিকেট করে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। গ্যাস ছাড়াতে রেস্তোরাঁ চলে না, এইরকম। আমি গতকালকে কিছু অসাধু ব্যবসায়ীরা এখানে গ্যাসের বোতল সংরক্ষণ করে আপনার ঊর্ধ্ব দামে বিক্রি করার জন্য এরা সিন্ডিকেট হয়ে গেছে। জেলা প্রশাসক জানান, এটি সারা দেশের সমস্যা, তবে সিন্ডিকেট হলে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু সারা দেশে আপনার একটা সাপ্লাই চেইনের সমস্যা, আমরা সরকারকে জানিয়েছি, এবং এখানকার যারা ডিলার, যারা মূল আমদানি করে, তারা যেন সঠিক রেটে পায় এবং যে রেটে তারা আনতেছে সেই রেটে যেন বিক্রি করতে পারে, এই বিষয়টা আমরা এনশিওর করার চেষ্টা করতেছি। এইরকম কোনো অভিযোগ পাইলে আমরা অবশ্যই সেটা প্রয়োজনীয় দ্রুত পদক্ষেপ গ্রহণ করব। কক্সবাজারে এলপিজির সংকট দ্রুত সমাধান না হলে পর্যটন শিল্পে এর বড় প্রভাব পড়বে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।